মদনবাবু, তার স্ত্রী পার্বতী এবং দুই ছেলে অজয়, সুরেশ এবং এক মেয়ে রিঙ্কির সঙ্গে থাকত। মদনবাবু একটি সরকারি স্কুলের শিক্ষক ছিল। অপরদিকে বড় ছেলে অজয় ব্যাংকে জব করত এবং ছোট ছেলে সুরেশ মেকানিকের কাজ করত। বড় ছেলে অজয়ের স্ত্রী ছিল কাজল। কাজল অনেক ভালো মহিলা ছিল এবং বাড়ির সকলের খুব ভালোভাবে খেয়াল রাখত। এরকমই একদিন দুপুর বেলায়, বাবা, আপনার আর মায়ের জন্য খাবার বার করে রেখেছি, আপনারা খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা বৌমা, তোমার শ্বশুর মশাই বলছিল আজ তোমার ননদকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। তারা বিকেল 5টার সময় চলে আসবে। তুমি ভালো ভালো খাবার রান্না করে রেখো। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না মা, আমি সব কিছু সামলে নেব। পার্বতী, তুমি নিজের মেয়েকে বলে দিও সে যেন তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরে আসে। হ্যাঁ ঠিক আছে, আমি তাকে ফোন করে দেব। বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না বৌমা, কি কথা? বাবা, আমাদের রিঙ্কি অনেক মডার্ন মেয়ে, তার বিয়ের জন্য পাত্র খোঁজার আগে একবার তাকে জিজ্ঞাসা করে নিলে ভালো হতো। তার কোনো প্রয়োজন নেই বৌমা, আমি নিজের মেয়েকে খুব ভালো করে চিনি। আমি যেটা চাইবো রিঙ্কি সেরকমটাই করবে, সে কোনোদিন আমার বিরুদ্ধে যাবে না। এরপর সকলে ডাইনিং রুমে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেয়। বিকেল বেলায় এক লোক তার ছেলেকে সঙ্গে নিয়ে রিঙ্কিদের বাড়িতে আসে। এরপর মদন বাবু তাদের সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। আরে প্রতাপ বাবু, এখানে আসতে কোনো রকম সমস্যা হয়নি তো? না না, খুব ভালোভাবে চলে এসেছি। আমাদের হবু বৌমা কোথায়? তাকে তাড়াতাড়ি ডাকুন। সে এখনো কলেজ থেকে আসেনি, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। এদিকে মদন বাবুদের বাড়িতে সকলে রিঙ্কির অপেক্ষা করতে থাকে। অপরদিকে রিঙ্কি কলেজ শেষ করার পর তার বয়ফ্রেন্ড বিক্রমের সঙ্গে থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে শুরু করে দেয়। আরে বৌমা, তোমার রান্না তো সব কমপ্লিট হয়ে গেল, কিন্তু রিঙ্কি এখনো বাড়ি আসেনি। আমার তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না মা, আমার মনে হয় তাড়াতাড়ি সে চলে আসবে। চলুন আমরা বরং সকলের জন্য খাবারটা নিয়ে যাই। এরপর কাজল তার শাশুড়ির সঙ্গে খাবার নিয়ে পাত্রপক্ষের কাছে যায়। আপনারা সকলে খাওয়া দাওয়া করে নিন, আপনাদের খাওয়া দাওয়া করতে করতে হয়তো রিঙ্কি চলে আসবে। রিঙ্কির আসতে এত দেরি হচ্ছে তার জন্য কিছু মনে করবেন না, হয়তো তার পড়াশোনার চাপ আছে। প্রতাপ বাবু, এ হলো আমার বৌমা কাজল। আপনার বৌমা এবং পরিবার খুব ভালো মদন বাবু, আপনাদের পরিবার আমার খুব পছন্দ হয়েছে। এরপর সকলে খাওয়া দাওয়া করতে শুরু করে দেয়। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সকলে রিঙ্কির অপেক্ষা করতে থাকে, কিন্তু রিঙ্কি অনেক অপেক্ষার পরেও বাড়ি ফিরে না আসায় পাত্রপক্ষ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক দেরি হয়ে গেছে মদন বাবু, এবার আমরা বাড়ি ফিরে যাই। আপনাদের সিদ্ধান্ত আপনি ফোন করে জানিয়ে দেবেন। আমাদের দিক থেকে বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার ছেলে এখন পর্যন্ত আমার মেয়েকে দেখেনি। মেয়ে না দেখেই আপনারা সম্পর্ক ফাইনাল করে দিচ্ছেন কেন? আপনাদের পরিবারের লোকজন দেখার পর আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনার মেয়েটাও নিশ্চয়ই আপনাদের মতোই ভালো হবে, আর মেয়ে দেখার প্রয়োজন নেই। এই বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। রাতে রিঙ্কি বাড়ি ফিরে এলে পার্বতী দেবী এবং কাজল তার কাছে আসে। রিঙ্কি, তোকে আমি আগেই বলেছিলাম আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাহলে তুই এত দেরি করে বাড়ি ফিরেছিস কেন? পাত্রপক্ষ অপেক্ষা করতে করতে বাড়ি ফিরে গেল। ভালোই হয়েছে চলে গেছে, না হলে আমি তাদের অপমান করে ধাক্কা মেরে তাড়িয়ে দিতাম। আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ের সম্পর্ক দেখছিলে কেন? আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদেরকে কে দিল? এসব তুমি কি বলছো রিঙ্কি? তুমি নিজের মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তাছাড়া আমরা যা করছি তোমার ভালোর জন্যই তো করছি, তোমার ব্যাপারে চিন্তা করার অধিকার আমাদের আছে। তুমি চুপ করো বৌদি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি নিজের মায়ের সঙ্গে কথা বলছি, তাই তুমি আমাদের মাঝে কথা বলার চেষ্টাও করো না। আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা না করে তুমি নিজের কাজ করো। রিঙ্কি যখন তার বৌদিকে এসব কথা বলছিল, এমন সময় মদন বাবু সেখানে চলে আসে এবং প্রচন্ড রেগে গিয়ে রিঙ্কিকে একটি চড় মারে। এরই মাঝে অজয় এবং সুরেশও সেখানে চলে আসে। তোর সাহস কি করে হলো নিজের বৌদির সঙ্গে এভাবে কথা বলার? বাবা,
তুমি আমার বাবা হওয়ার কারণে আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু আমার বিয়ের ব্যাপারে তোমাদেরকে ভাবতে হবে না। আমি কার সঙ্গে বিয়ে করব এটা আমার পার্সোনাল ব্যাপার। তাছাড়া আমি বিক্রম চৌধুরীকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। বিক্রম এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী রতন চৌধুরীর ছেলে। এসব তুই কি বলছিস রিঙ্কি? আমি প্রতাপ বাবুর ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিয়েছি। বিয়ে করলে আমি বিক্রমের সঙ্গেই করব। তোমরা যদি জোর করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাও তাহলে আমি আত্মহত্যা করে নেব। রিঙ্কি এই বলে নিজের রুমে চলে যায়। এরপর রিঙ্কি বিক্রমকে ফোন করে এবং তাকে সমস্ত কথা জানিয়ে দেয়। তুমি চিন্তা করো না রিঙ্কি, আমি কিছু একটা করছি। এই বলে বিক্রম ফোন রেখে দেয়। এরপর সে চিন্তিত হয়ে রিঙ্কির কথা ভাবতে থাকে। বিক্রম যখন বসেছিল এমন সময় তার মা কমলা সেখানে আসে। বিক্রম, আমি রাতের খাবার রেডি করে দিয়েছি, চল, তোর বাবা খাবারের টেবিলে তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, তুমি চলো, আমি যাচ্ছি। কি হয়েছে বাবা, তুই এরকম চিন্তিত হয়ে বসে আছিস কেন? মা, আমার কলেজের একটা মেয়ে আছে যার নাম রিঙ্কি। আমরা দুজনে একে অপরকে পছন্দ করি এবং বিয়ে করতে চাই, কিন্তু তার পরিবারের লোকেরা অন্য জায়গায় তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর যে তুই একটা মেয়েকে পছন্দ করে রেখেছিস। আমাদেরকে আর কষ্ট করে তোর জন্য মেয়ে খুঁজতে হবে না। তুই আমাকে মেয়েটার অ্যাড্রেস দিয়ে দিস, আমি তোর বাবার সঙ্গে গিয়ে কথা বলে আসবো। তুমি সত্যি বলছো মা? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার সব চিন্তা শেষ করে দিলে। আচ্ছা ঠিক আছে, এবার ডিনার করতে চল। এরপর বিক্রম ডিনার করতে চলে যায়। খাবার টেবিলে বসে বিক্রমের মা তার বাবাকে সমস্ত কথা জানিয়ে দেয়। তোমরা দুজন যখন মেয়ে পছন্দ করে নিয়েছো তাহলে আমার কোনো আপত্তি নেই। কাল কখন যেতে হবে আমাকে জানিয়ে দিও। আরে রতন, আমি না হয় নিজের ছেলের খুশির জন্য বিয়েতে রাজি হয়ে গেছি, কিন্তু তুমি মেয়ে না দেখেই রাজি হয়ে গেলে কেন? নিজের বাড়ির বৌমার ব্যাপারে কোনো খোঁজ খবর নেবে না? আমি নিজের ছেলের উপর বিশ্বাস করি কমলা। আমি জানি সে যখন পছন্দ করেছে তাহলে নিশ্চয়ই রিঙ্কি অনেক ভালো মেয়ে। বাবা মায়ের কথা শুনে বিক্রম অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে বিক্রমের বাবা মা রিঙ্কিদের বাড়িতে আসে। তাদেরকে দেখে রিঙ্কির মা বলে, আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, আপনারা কার সঙ্গে দেখা করতে এসেছেন? বলছি এটা মদন বাবুর বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, এটা মদন বাবুরই বাড়ি। এরপর বিক্রমের বাবা মা বাড়ির ভেতরে গিয়ে সোফার উপরে বসে পড়ে। আরে পার্বতী, এনারা কারা? আমিও জানি না, তোমার কথা জিজ্ঞাসা করে বাড়ির ভেতরে চলে এলো। আপনি কি তাহলে মদন বাবু? হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনারা কারা? আমি রতন চৌধুরী, বিক্রমের বাবা। বিক্রম এবং রিঙ্কি একে অপরকে পছন্দ করে এবং দুজনে বিয়ে করতে চায়, তাই আমি তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। কি বললেন? আপনি বিক্রমের বাবা? আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি এভাবে রাগ করবেন না মদন বাবু, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। বিক্রম আর রিঙ্কি বিয়ের যোগ্য হয়ে উঠেছে। তারা যদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তাহলে আপনার আর আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। এটাই ভালো হবে যে আমরা তাদের বিয়েটা দিয়ে ফেলি। এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনারা একটু ভালো করে ভেবে আমাদেরকে জানাবেন। এই বলে বিক্রমের বাবা মা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর মদন বাবু তার স্ত্রী এবং বৌমাকে বলে, তোমাদের কি সিদ্ধান্ত? বিক্রমের সঙ্গে রিঙ্কির বিয়ে দেওয়া ঠিক হবে? বাবা, আমার মনে হয় তাদের বাড়িতে রিঙ্কি সুখেই থাকবে। বিক্রমের বাবা মায়ের কথা শুনে মনে হলো তারা অনেক ভালো মানুষ। আমরা তো এটাই চাইছিলাম যে রিঙ্কি যেন সুখে থাকে। বৌমা একদম ঠিকই বলেছে। তাছাড়া রিঙ্কি বিক্রমকে ছাড়া অন্য কারোর সঙ্গেই বিয়ে করতে চায় না। তুমি তাদেরকে বিয়ের জন্য হ্যাঁ বলে দাও। ঠিক আছে, তোমরা যখন এটাই চাইছো তাহলে আমি তাদেরকে হ্যাঁ বলে দেব। তার আগে প্রতাপ বাবুর কাছে গিয়ে এটা জানাতে হবে যে তার ছেলের সঙ্গে রিঙ্কির বিয়ে দিতে পারবো না। পরের দিন সকালে মদন বাবু প্রতাপ বাবুর কাছে যায়। আমাকে ক্ষমা করবেন প্রতাপ বাবু, আমার মেয়ের সঙ্গে পরামর্শ না করেই আপনার ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দিয়েছিলাম। আপনি তো জানেন আজকালকার মেয়েরা নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়। আরে মদন বাবু, আপনি ক্ষমা চাইছেন কেন? আমি জানি এখন সময় চেঞ্জ হয়ে গেছে। এখনকার ছেলে মেয়েরা বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায় না। আপনি নিজের মন খারাপ করবেন না।
ধন্যবাদ প্রতাপ বাবু, আপনি আমার চিন্তা শেষ করলেন। আমার কথা শোনার পর আপনি কি বলবেন এটা নিয়ে আমার অনেক চিন্তা ছিল। তবে মদন বাবু, আপনার পরিবার আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না ঠিক আছে, কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ছোট ছেলে সুরেশের সঙ্গে আমি নিজের মেয়ের বিয়ে দিতে চাই। আরে এটা তো খুব ভালো কথা। আমার ছোট ছেলে আমার সব কথা শোনে, এই বিয়েতে তার কোনো আপত্তি থাকবে না। আমার মেয়েটাও আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাহলে আপনি বাড়ি গিয়ে সকলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নিন। হ্যাঁ ঠিক আছে, আলোচনা করে নেব। তবে এই বিয়েটাকে আপনি ফাইনাল মনে করে নিন। আমি আপনার মেয়ের সঙ্গেই আমার ছোট ছেলের বিয়ে দেব। এরপর মদন বাবু খুশি মনে নিজের বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর খুব ধুমধাম করে সুরেশের সঙ্গে প্রতাপ বাবুর মেয়ে চম্পার এবং রিঙ্কির সঙ্গে বিক্রমের বিয়ে হয়ে যায়। বিয়ের পর চম্পা মদন বাবুদের বাড়িতে চলে আসে এবং রিঙ্কি তার শ্বশুর বাড়ি চলে যায়। সেদিন রাতের বেলা চৌধুরী বাড়িতে রতনবাবু যখন তার স্ত্রীর সঙ্গে বসেছিল, এমন সময় এক কাজের লোক সেখানে আসে। স্যার, ম্যাডাম, রাতের খাবার তৈরি হয়ে গেছে, আপনারা চলুন, আমি বার করে দিচ্ছি। তুমি কে? ম্যাডাম, আমার নাম চিন্টু। রিঙ্কি ম্যাডাম আমাকে রান্নার কাজে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমরা যাচ্ছি। এরপর কমলা দেবী এবং রতনবাবু খাবারের টেবিলে গিয়ে বসে পড়ে। তারা যখন বসেছিল এমন সময় বিক্রম সেখানে আসে। আয় বাবা বিক্রম, খেতে বসে পড়। চিন্টু, তুমি বিক্রমের জন্য খাবার বার করে দাও। এটা কে মা? এই লোকটা আজ থেকে আমাদের রান্নার কাজ করবে। আরে মা, রান্নার লোক কে রেখেছে? কে রেখেছে? মানে আরে এতে জিজ্ঞাসা করার কি আছে, আমরা রেখেছি। না, এই কাজের লোকটাকে তোমরা রাখোনি। আমি জানি এই কাজের লোকটাকে রিঙ্কি রেখেছে। এমনিতেই আমাদের বাড়িতে সবকিছু করার জন্য চাকর আছে, শুধুমাত্র রান্নার কাজটাই বাকি থাকে। এতদিন পর্যন্ত মা রান্নার কাজ করেছে, তাই এবার রিঙ্কিকে রান্নার কাজ করা দরকার ছিল। বাবা বিক্রম, রাগ করিস না, আমাদের সঙ্গে খেতে বসে পড়। এরপর বিক্রম প্রচন্ড রেগে যায় এবং খাওয়া দাওয়া না করেই নিজের রুমে চলে যায়। বিক্রম রুমে গিয়ে দেখে রিঙ্কি বসে বসে টিভি দেখছে। রিঙ্কি, তুমি রান্না করার জন্য লোক রেখেছো কেন? আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম, বাবা এবং মায়ের খাওয়া দাওয়ার দায়িত্ব তোমার থাকবে। বাবা মা বাইরের লোকের হাতের রান্না পছন্দ করে না, তুমি তাদের জন্য রান্নাও করতে পারবে না। বিক্রম, আমি বাড়ির বৌমা, আমি বাড়ির চাকর নয় যে রান্না করব। তোমার বাবা মা যখন চাকরের হাতে রান্না খেতে পছন্দ করে না, তাহলে তাদের নিজেদেরকে রান্না করে খেতে বলো। এমনিতেই তোমাদের অনেক টাকা আছে, বাড়িতে চাকর রাখলে সমস্যা কিসের? রিঙ্কি এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শহরের একটি ডাক্তারখানায় মদনবাবুর বড় ছেলে অজয় এবং বৌমা কাজল নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। আজ আমাদের জন্য অনেক খুশির দিন অজয়, বাড়ির সকলে শুনলে অনেক খুশি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলো। এরপর অজয় এবং কাজল বাড়ি ফিরে সকলকে কাজলের গর্ভবতী হওয়ার কথা জানায়। এরপর থেকে সকলে খুব ভালোভাবে কাজলের খেয়াল রাখতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 7 মাস কেটে যায়। এরপর কাজল নিজের মায়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়। আজ তুমি মায়ের বাড়ি চলে যাচ্ছ, সেখানে ভালোভাবে নিজের খেয়াল রাখবে। আর কয়েকদিন পর তোমার ডেলিভারি আছে, নিজের সন্তানের ভালোভাবে যত্নও করবে। ডেলিভারি হওয়ার পর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি নিজের আর বেবির খুব ভালোভাবে খেয়াল রাখবো। দিদি, তুমি বাড়ির ব্যাপারে একদম টেনশন করবে না, বাড়ির সমস্ত দায়িত্ব আমি খুব ভালোভাবে সামলে নেব। আচ্ছা ঠিক আছে চম্পা। সকলে যখন কথা বলছিল এমন সময় অজয় সেখানে আসে। কাজল, তাড়াতাড়ি চলো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। একটা বাস ছেড়ে গেলে তারপর 1 ঘন্টা ওয়েট করতে হবে। আরে অজয়, তুই বৌমাকে বাসে করে ছাড়তে যাবি? তোর কিপটেমি কবে শেষ হবে? বৌমাকে ট্যাক্সি করে তার মায়ের বাড়ি ছেড়ে আয়। আরে মা, আমি ভবিষ্যতের জন্য টাকা সেভ করছি। এমনিতেও কাজল ভালোভাবে বাসে যেতে পারবে, শুধু শুধু ট্যাক্সি ভাড়া করে টাকা নষ্ট করে লাভ নেই। শোনো বৌমা, নিজের সন্তানের খুব ভালো করে খেয়াল রাখবে, সে যেন অজয়ের মতো কিপটে না হয়ে যায়। এরপর অজয় কাজলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন রাতের বেলা চৌধুরী বাবুর বাড়িতে। আরে মা,
এত রাত হয়ে গেল, তুমি এখনো হল রুমে বসে আছো কেন? তোমার ডিনার করা হয়ে গেছে? হ্যাঁ, ডিনার করে নিয়েছি। তাহলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি রিঙ্কির অপেক্ষা করছি। সে বাড়িতে নেই, হয়তো কোথাও গেছে। আমি তাকে অনেকবার ফোনও করেছি, কিন্তু ফোনটাও তো রিসিভ করছে না। আচ্ছা মা, বাইরে যাওয়ার আগে রিঙ্কি তোমাকে জিজ্ঞাসা করেছিল? আরে বাবা, এতে জিজ্ঞাসা করার কি আছে? হয়তো নিজের কোনো বান্ধবীদের বাড়িতে গেছে, কিছু সময়ের মধ্যেই সে চলে আসবে। মা, বাইরে যাওয়ার আগে তার বলে যাওয়া দরকার ছিল। এমনিতেই রাত 1টা বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত সে বাড়ি এলো না কেন? তার এসব ব্যবহার আমার একদম পছন্দ হচ্ছে না। তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তার অপেক্ষা করছি। এরপর বিক্রমের মা সেখান থেকে চলে যায় এবং বিক্রম বাড়ির বাগানে গিয়ে একটি চেয়ারে বসে রিঙ্কির অপেক্ষা করতে থাকে। অপরদিকে রিঙ্কি তার বান্ধবীদের সঙ্গে একটি ক্লাবে গিয়ে পার্টি করতে শুরু করে। বেশ কিছু সময় পর রিঙ্কি বাড়ি ফিরে আসে এবং বাগানে বিক্রমকে দেখতে পেয়ে বলে, হাই বিক্রম, তুমি কখন এলে? রিঙ্কি, এখন রাত 3টে বাজে, তুমি কোথায় গিয়েছিলে? আমি একটা ক্লাবে গিয়েছিলাম। আসলে আমার একটা বান্ধবীর জন্মদিনের পার্টি ছিল। তুমি বাবা মাকে বলে যাওনি কেন? এতে বলার কি আছে বিক্রম? আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। আমি কোথায় যাব আর কোথায় যাব না, এটা আমার ব্যাপার। তার জন্য কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। তুমি ভুলে যাচ্ছ, এখন তুমি চৌধুরী বাড়ির বৌমা। তুমি জানো, মা রাত 1টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছিল। মা তোমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু তুমি তার ফোন রিসিভ করনি। তুমি মাকে ফোন করে জানাওনি কেন যে আসতে দেরি হবে? তাছাড়া তুমি এত ছোট জামা পরে আছো কেন? তোমাকে ছোট জামা পরতে দেখলে বাবা মায়ের অনেক খারাপ লাগবে। তাদের খারাপ লাগবে লাগুক, এতে আমার কিচ্ছু করার নেই বিক্রম। তাদের জন্য আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। বিয়ের আগে তো আমাকে এইসব ব্যাপারে তুমি কিছু বলোনি, তাহলে এখন বলছো কেন? কারণ এখন তুমি আমার বউ হওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়ির বৌমা। বাবা মায়ের ব্যাপারেও তোমার ভাবা দরকার। তুমি একবার চিন্তা করে দেখো, এইসব যদি তোমার বৌদিরা করতো তাহলে কি তোমার বাবা মায়ের খারাপ লাগতো না? এক্সকিউজ মি বিক্রম, এতে আমার বাবা কোথা থেকে চলে এলো? তাছাড়া আমার বাবা আর দাদার কাছে এত টাকা নেই যে আমার বৌদিরা ক্লাবে গিয়ে পার্টি করতে পারবে, কিন্তু তোমাদের কাছে টাকার অভাব নেই। আমি সেখান থেকে কিছু টাকা পার্টি করতে গিয়ে খরচ করলে তোমাদের খারাপ লাগছে কেন? এসব বলতে তোমার লজ্জা করছে না? এখানে টাকার কোনো ব্যাপার নেই। তুমি যেসব করছো সেগুলো ভালো দেখায় না। শোনো বিক্রম, আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। তোমার বাবা মায়ের যখন আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এখানে থাকতে গেলে আমার সঙ্গে অ্যাডজাস্ট করেই থাকতে হবে। রিঙ্কির কথা শুনে বিক্রম প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি থাপ্পড় মেরে দেয়। তোমার সাহস কি করে হলো এসব কথা বলার? পরের বার থেকে এরকম কথা বলার আগে 10 বার চিন্তা করে নেবে। আমার বাবা মা আমার জন্য সবকিছু। আমি তাদের জন্য তোমাকে ছাড়তে পারবো, কিন্তু তাদেরকে ছাড়তে পারবো না। বিক্রম এই বলে রাগ করে নিজের রুমে চলে যায়। অপরদিকে রিঙ্কিও অনেক রেগে যায় এবং পরের দিন সকালেই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসে। আরে রিঙ্কি, তুই একা কেন? জামাই তোর সঙ্গে আসেনি? না মা, সে আসেনি। আমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছি। এটা তুই কি বলছিস? মা, সেই বাড়িতে কোনো ভালো মানুষ থাকতে পারবে না। কাল রাতে বিক্রম আমাকে চড় মেরেছে। এরপর রিঙ্কি সমস্ত কথা নিজের বাড়ির লোকেদেরকে জানায়। সবকিছু শোনার পর রিঙ্কির মা বলে, এতে তো তোরই দোষ ছিল রিঙ্কি। তুই কাউকে কিছু না জানিয়ে রাত রাত পর্যন্ত বাইরে থাকলে তাদের তো রাগ হবেই। তুই নিজের শ্বশুর বাড়ি ফিরে যা। না মা, আমি আর সেই বাড়িতে যাব না। যতদিন না পর্যন্ত বিক্রম নিজের বাবা মায়ের অন্য কোনো ব্যবস্থা করবে, ততদিন আমি এখানেই থাকবো। এরপর রিঙ্কি নিজের মায়ের বাড়িতে থাকতে শুরু করে দেয়। সেদিন বিকেল বেলায় অজয় যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে, এমন সময় পার্বতী বলে, আরে অজয়, তুই এই মাসের সংসার খরচের টাকা দিলি না যে? হ্যাঁ মা, সেটা দেওয়ার জন্যই তোমার কাছে আসছিলাম। এই নাও টাকা, একবার গুনে নাও। এতে গোনার কি আছে বাবা? আমি জানি তুই ঠিকঠাক টাকাই দিয়েছিস। তবুও আমার ইচ্ছার জন্য একবার গুনে নাও। এরপর পার্বতী দেবী টাকা গুনতে শুরু করে দেয়। বাবা অজয়, এই মাসে মাত্র 5,000 টাকা দিয়েছিস কেন? বাকি 5,000 টাকা কবে দিবি? পার্বতী যখন তার ছেলেকে এই কথা বলছিল, এমন সময় মদন বাবু সেখানে এসে দাঁড়ায়। মা, কাজল এখন তার মায়ের বাড়িতে আছে, তাই আমি নিজের ভাগের সংসার খরচের টাকা দিচ্ছি। কাজল এখানে চলে এলে
আবার 10,000 টাকা দেওয়া শুরু করে দেব। এটা তুই কি বলছিস অজয়? এইভাবে হিসাব করে টাকা দিলে সংসার কিভাবে চালাবো? তাতে আমার কিছু করার নেই মা। কয়েকদিন পর আমার সন্তান হবে, তার ভবিষ্যতের জন্য আমাকে টাকা সঞ্চয় করতে হবে। আমি এর থেকে বেশি টাকা দিতে পারবো না। তুমি বাকি টাকা সুরেশের কাছ থেকে নিয়ে নেবে। সে বাকি টাকা কিভাবে দেবে অজয়? সে যা রোজগার করে সব টাকা আমাদেরকেই তো দিয়ে দেয়। তাহলে আমি কি করব মা? তুমি একটু কম খরচে সংসার চালানোর চেষ্টা করো। আমি যদি তোর মতো হিসেব করে সংসার চালাতাম তাহলে তুই কোনোদিনও পড়াশোনা করে এই জায়গায় পৌঁছাতে পারতিস না। তুমি একদম ঠিক বলেছ পার্বতী। বিয়ের এত বছর পর প্রথমবার তোমার মুখে ঠিক কথা শুনেছি। বাবা, মা এমন কি কথা বলেছে যার জন্য তুমি মায়ের এত প্রশংসা করছো? সেটাও তোকে বোঝাচ্ছি। বাবা মা নিজের সন্তানকে ভালোবেসে এবং লেখাপড়া শিখিয়ে মানুষ করে, যাতে ভবিষ্যতে তাদের সন্তান তাদের পাশে দাঁড়াতে পারে এবং দেখাশোনা করতে পারে। বাবা, তোমরা আমাকে অত ভালো করে মানুষ করনি। তোমরা শুধু আমার উপর বোঝা চাপানোর চেষ্টা করছো। আমি তোমাদের বোঝা বহন করতে পারবো না। কয়েকদিন পর আমার সন্তান হবে, আমার খরচ বাড়বে। আমি তোমাদের পেছনে নিজের টাকা নষ্ট করতে পারবো না। বাহ, তুই খুব ভালো কথা বলেছিস। বাবা মা আর ভাই বোনের পেছনে টাকা খরচ করলে টাকা নষ্ট হয়। হ্যাঁ, আমি ঠিক বলেছি। তোমাদের দায়িত্ব বহন করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। বড় ভাই হওয়ার জন্য রিঙ্কির বিয়ের সময় আমাকে 1 লাখ টাকা দিতে হয়েছে, কিন্তু এত কিছুর পরে রিঙ্কি শ্বশুর বাড়িতে ঝগড়া করে আবার আমাদের বাড়িতে এসে পড়ে রয়েছে। এবার এখানে যতদিন থাকবে তার খাওয়া দাওয়ার পেছনে আমার টাকাই শেষ হবে। আমি কাউকে নিজের বিয়ে করানোর জন্য বলিনি। তাছাড়া আমাকে খেতে দেওয়ার জন্য কারোর কাছে হাত জোড় করতেও যায়নি। বাবা, আমার এখানে থাকায় যদি দাদার কষ্ট হচ্ছে তাহলে আমি থাকার জন্য কোনো হোটেলে চলে যাব। হোটেলে থাকার জন্য টাকার প্রয়োজন হয় ম্যাডাম। তোর কাছে যখন টাকা নেই তাহলে হোটেলে গিয়ে থাকবে কিভাবে? 1 টাকা উপার্জন করার ক্ষমতা নেই, শুধু বড় বড় কথা বলতে শিখেছিস। অজয়, তুই একটা কথা ভুলে যাচ্ছিস যে রিঙ্কি তোর বোন এবং আমার মেয়ে। তাকে উল্টোপাল্টা কথা বলার অধিকার তোর নেই। বাহ, এদের পেছনে টাকা খরচ করার জন্য সবার আগে আমার কথা মনে পড়ে। আর যখন রাগারাগি করছি তখন আমাকে বলছো এদের উপর আমার রাগারাগি করার অধিকার নেই। তোমরা আমার সঙ্গে সৎ ছেলের মতো ব্যবহার করো কেন বাবা? অজয়, এসব তুই কি বলছিস? নিজের বাবার সঙ্গে একটু ভালোভাবে কথা বল। আমি একদম ঠিক বলছি মা। আমি মাসে 20,000 টাকা ইনকাম করি এবং সুরেশ মাত্র 8,000 টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও বাবা সব সময় সুরেশের নাম করতে থাকে। সুরেশ 8,000 টাকা ইনকাম করে, কিন্তু তার মধ্যে থেকে 7,000 টাকা বাড়িতে দিয়ে দেয়, নিজের কাছে মাত্র 1,000 টাকা রাখে। কিন্তু তুই 20,000 টাকা ইনকাম করার পরেও 10,000 টাকা বাড়িতে দিস। এটাই তোদের মধ্যে পার্থক্য। আমরা যদি সুরেশকে তোর মতো পড়াশোনা করাতাম তাহলে সেও বড় অফিসার হয়ে যেত, অনেক টাকা ইনকাম করত। সুরেশকে পড়াশোনার জন্য আমি কি তোমাদের বারণ করেছিলাম? না, কেউ বারণ করেনি অজয়। সেই সময় তোর বাবার কাছে এত টাকা ছিল না যে সুরেশকে পড়াতে পারবে। তাই তোর কলেজের পড়াশোনা চালু রাখার জন্যই তোর বাবা সুরেশকে গাড়ির গ্যারেজে কাজ করতে পাঠিয়ে দিল। সুরেশ তোর বাবার মুখের উপর কোনো কথা না বলেই কাজ করতে চলে যায়। আমার সুরেশের সঙ্গে কোনো দিনের তুলনা হবে না পার্বতী। শোনো পার্বতী, অজয় তোমাকে যে 5,000 টাকা দিয়েছে ওটা তাকে ফিরিয়ে দাও। তার টাকা নেবার কোনো প্রয়োজন নেই। তাকে জন্ম দিয়ে আমরা যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আমরা বিনা টাকা নিয়ে তাকে খাবার খাওয়াবো। আমি সেরকম নির্লজ্জ ছেলে নয় যে বসে বসে তোমাদের টাকায় খাবো। তাছাড়া তোমাদের বেকার খরচের জন্য নিজের পকেট থেকে কোনো টাকাও দেব না। তোমরা আর আমাকে বোকা বানাতে পারবে না। মিস্টার অজয়, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। আমি সেই লোকটার সঙ্গে কথা বলছি যেই লোকটার কোনো সামর্থ্য নেই। সে নিজের ছেলে মেয়েদের সমস্যার সমাধান করতে পারে না। আমি এরকমই একটা দুর্বল এবং বুড়ো লোকের সঙ্গে কথা বলছি। এই বুড়ো লোকটা তোকে ছোট থেকে বড় করেছে, এসবের পরেও তুই লোকটাকে চিনতে পারছিস না? না, আমি লোকটাকে চিনি না। এই বুড়ো লোকটাই তোকে 30,000 টাকা দিয়ে চাকরিতে লাগিয়েছিল এবং অ্যাক্সিডেন্টের পর নিজের রক্ত দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিল। তোর মতো নির্লজ্জ ছেলে আমি কোনোদিন দেখিনি। বেরিয়ে যাই বাড়ি থেকে। মিস্টার মদন বাবু, তুমি নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার থেকে যে 1 লাখ টাকা নিয়েছিলে, যতদিন সেই টাকা সুদ সহ আমাকে ফিরিয়ে দেবে না ততদিন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। অজয়, নিজের বাবার নাম ধরে ডাকতে তোর একটু লজ্জা করলো না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে আর কিছু বলো না পার্বতী।
আজ এই বাড়িতে আমি একটা দাগ কেটে দিচ্ছি। এই দাগ পার করে আমার ছেলে বউ কোনোদিন ওই দিকে যাবে না, আর তুমিও কোনোদিন দাগের এই দিকে আসার চেষ্টা করবে না অজয়। রইল তোমার 1 লাখ টাকা, আমি 1 বছরের মধ্যে সুদ সহ টাকা ফিরিয়ে দেব, তারপর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর একটা কথা, যদি এই 1 বছরের মধ্যে আমি মারা যাই, তারপরেও তুমি আমাকে দেখতে আসবে না। এরপর মদন বাবু নিজের বাড়ি এবং বাগানের মাঝ বরাবর একটি লাল দাগ কেটে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। অপরদিকে কাজল নিজের মায়ের বাড়িতে থেকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। এরকমই একদিন মদন বাবুর বাড়িতে। পার্বতী, আজ আমি অফিসে গিয়ে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি। কিন্তু তোমার চাকরির তো আরো 5 বছর বাকি ছিল, এত তাড়াতাড়ি নিজেকে রিটায়ার করে দিলে কেন? কারণ রিটায়ারমেন্ট নিলে তবেই পিএফ এর টাকাগুলো পাওয়া যাবে। সেই টাকা নিয়ে আমি তোমার বড় ছেলের ঋণ শোধ করব। তাছাড়া আমি একটা দোকানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার কথা বলে এসেছি। সেখান থেকে যা টাকা ইনকাম হবে সেটাও তোমার ছেলের টাকা দিতে কাজে লাগবে। বাবা, তোমাকে এত কিছু করতে হবে না, আমি দিনরাত পরিশ্রম করে দাদার সব টাকা মিটিয়ে দেব। তুমি কি আমার উপর বিশ্বাস করো না? আমি নিজের থেকেও বেশি তোর উপর বিশ্বাস করি সুরেশ, কিন্তু এটা আমার যুদ্ধ, তাই আমি নিজেই লড়াই করব। আমি কারোর উপর বোঝা হতে চাই না। কিন্তু এই বয়সে এত পরিশ্রম করলে তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে, এটা তোমার জন্য ঠিক হবে না। কি আর হবে, খুব বেশি এটাই হবে যে আমি মারা যাব, কিন্তু সেটা হলেও তোমাদের জন্য অনেক ভালো হবে, কারণ আমার নামে যে ইন্স্যুরেন্স আছে, আমি মারা যাওয়ার পর সেই টাকা তোমরা পেয়ে যাবে। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর কাজল নিজের ছেলেকে নিয়ে মায়ের বাড়ি থেকে ফিরে আসে। কাজল এবং অজয় বাড়ির বাগানে এসে দাঁড়ায়। এ কি, বাবা মা আর বাড়ির সকলে বাইরে আসেনি কেন? তুমি তাদেরকে জানাওনি যে আজ আমি ফিরে আসব? বাড়ির ভেতরে যাওয়ার আগে বাচ্চার নজর নামিয়ে কালো টিকা লাগাতে হবে। আর আমাদের বাগানে লাল দাগ গিয়ে কাটলো। তুমি বাড়ির ভেতরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এরপর কাজল নিজের শিশুকে নিয়ে বাড়ির ভেতরে যায়, কিন্তু বাড়ির ভেতরে গিয়েও সেই লাল দাগ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। বাড়ির বাকি সদস্য লাল দাগের অপর প্রান্তে দাঁড়িয়ে কাজলের শিশুকে দেখতে শুরু করে। তারা কেউ কাজলের সঙ্গে কথা বলে না এবং কিছু সময় শিশুকে দেখার পর নিজের নিজের ঘরে চলে যায়। এই সব দেখে কাজল খুব কষ্ট পায় এবং নিজের রুমে গিয়ে অজয়কে বলে, সবার কি হয়েছে অজয়? কেউ আমার সঙ্গে কথা বলছে না কেন? তাছাড়া কেউ আমাদের সন্তানকে কোলেও নেয়নি। কি হয়েছে অজয়? এরপর অজয় কাজলকে সমস্ত কথা জানায়। সবকিছু শোনার পর কাজল অনেক দুঃখী হয়ে যায়। এরপর সেদিন রাতের বেলা পার্বতী দেবী এবং মদন বাবু যখন ঘুমিয়েছিল, এমন সময় এক শিশুর কান্নার আওয়াজে পার্বতী দেবীর ঘুম ভেঙে যায়। আরে, বাচ্চা এত কান্নাকাটি করছে কেন? একবার গিয়ে দেখা দরকার। এই বলে পার্বতী দেবী রুম থেকে বাইরে যাচ্ছিল, এমন সময় মদন বাবু তাকে আটকে নেয়। কোথায় যাচ্ছ পার্বতী? বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, আমি তাকে দেখতে যাচ্ছি। তোমাকে সেখানে যেতে হবে না পার্বতী, এটা ওদের বাচ্চা, তাদেরকে সামলাতে দাও। তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ঘুমিয়ে পড়ো। স্বামীর কথা শুনে পার্বতী দেবী দুঃখী হয় এবং বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কাজল যখন বাগানে জল দিচ্ছিল, এমন সময় দাগের অপর প্রান্তে দাঁড়িয়ে তার শাশুড়ি বলে, তোমার বাচ্চাটা কাল সারা রাত কান্নাকাটি করছিল, বাচ্চার ভালোভাবে যত্ন করতে পারো না? এখন আগের মতো নাক ডেকে ঘুমালে চলবে না, ভালো করে বাচ্চার দেখাশোনা করতে হবে। কিন্তু মা, কিভাবে বাচ্চাদের দেখাশোনা করতে হয় আমি তো ভালো করে জানি না। আমার যদি অনেকগুলো বাচ্চা থাকতো তাহলে বুঝতে পারতাম। এটা আমার প্রথম সন্তান, তাই ওসব আমার জানা নেই। তাছাড়া আমাদের বাড়িতে এতজন লোক রয়েছে, তারা কি করছিল? তারা কি বাচ্চাটার একটু খেয়াল রাখতে পারে না? আমি একা কত কিছু করব, হয়তো আমার শিশুর কপালে কান্নাকাটি ছাড়া আর কিছুই নেই। কাজলের এরকম কথায় পার্বতীর অনেক খারাপ লাগে এবং পার্বতী সেখান থেকে চলে যায়। এরপর বিকেল বেলায় পার্বতী তাদের এক প্রতিবেশী রাধিকার হাত করে কাজলের কাছে একটি ওষুধ পাঠায়। রাধিকা, তুমি আমার ভালো বান্ধবী, তোমাকে আমার একটা কাজ করতে হবে। আরে বলো না, কি কাজ? এই ওষুধটা আমার বৌমা কাজলকে দিয়ে দাও।
কিন্তু তাকে বলবে না যে আমি দিয়েছি। তাকে বলে দিও এই ওষুধটা তার শিশুকে খাওয়ালে রাতে কান্নাকাটি আর করবে না, আর বাচ্চা খুব ভালোভাবে ঘুমাতে পারবে। এইসব কি পার্বতী, তুমি তো নিজেও চাইলে তাকে ওষুধটা দিয়ে দিতে পারতে। আসলে আমাদের পরিবারের একটু সমস্যা চলছে, আমি পরে তোমাকে এসব ব্যাপারে বলবো। এখন তুমি ওষুধটা তাকে দিয়ে দাও। পার্বতীর কথা মতো রাধিকা ওষুধ নিয়ে কাজলের কাছে যায়। বৌমা, শুনলাম তোমার ছেলে রাতে নাকি খুব কান্নাকাটি করে, এই ওষুধটা তাকে খাইয়ে দিও, তাহলে সে খুব ভালোভাবে ঘুমাতে পারবে। কিন্তু কাকিমা, কে দিল এই ওষুধ? আরে না না, কেউ দেয়নি, আমি নিজের থাকতেই নিয়ে এসেছি। সে আপনি যাই বলেন, আমি কিন্তু বুঝতে পেরে গেছি যে এটা কার কাজ। ঠিক আছে, ওষুধটা দিয়ে দিন, শাশুড়ি মাকে গিয়ে ধন্যবাদটাও জানিয়ে দেবেন। আচ্ছা কাকিমা, আমি লক্ষ্য করছি রিঙ্কি অনেকদিন থেকেই এখানে আছে, কোনো সমস্যা হয়নি তো? কি আর বলবো বৌমা, রিঙ্কি তার শ্বশুর বাড়িতে ঝগড়া করে এখানে চলে এসেছে, আর শ্বশুর বাড়ি যেতে চাইছে না। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে বৌমা, এবার আমি যাই, পরে আবার একদিন এসে দেখা করে যাব। এরপর রাধিকা সেখান থেকে চলে যাওয়ার পর কাজল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং চৌধুরী বাড়িতে আসে। আরে কাজল, তুমি? এসো এসো। আরে রামু, তুমি তাড়াতাড়ি চা আর জলখাবারের ব্যবস্থা করো। কাজল, কোনো বিশেষ কারণে আসা হয়েছে? আন্টি, আমি রিঙ্কির ব্যাপারে কথা বলতে এসেছি। রিঙ্কি এখন আপনাদের বৌমা, কিন্তু সে নিজের মায়ের বাড়িতে রয়েছে কেন? এটা তো ঠিক কথা নয়, এটার জন্য আপনাদের অনেক বদনাম হচ্ছে। এতে আমি কি করব কাজল? রিঙ্কি নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি রিঙ্কি ভুল করেছে, কিন্তু আমরা তো চাইলে তাকে তার ভুল বুঝিয়ে দিয়ে আবার সবকিছু ঠিক করে দিতে পারবো। কিন্তু সেটা কি করে হবে? আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে আন্টি। এরপর কাজল নিজের প্ল্যানের ব্যাপারে বিক্রমের মাকে জানায়। যদি এরকমটা করলে আমার বৌমা বাড়ি ফিরে আসে আর সবকিছু ভালো হয়ে যায়, তাহলে আমি রাজি আছি। তুমি চিন্তা করো না, আমি প্ল্যান মতো সবকিছু করব। আমি কালকেই তোমাদের বাড়ি যাব। থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি। সত্যি, তোমার মতো বৌমা যেন সকলে পায়। তুমি সবার কত ভালো খেয়াল রাখো। আমি আশীর্বাদ করব তুমি যেন সব সময় সুখে থাকো। এরপর কাজল সেখান থেকে চলে যাওয়ার পর কমলা নিজের ছেলের কাছে যায়। বিক্রম, তোকে আমার একটা কাজ করতে হবে। কিরকম কাজ মা? আমি তোকে আর রিঙ্কিকে আবার এক করে দিতে চাই। তুই এবার এই ডিভোর্স পেপার সই করে দে। এসব তুমি কি বলছো মা? তুমি এইমাত্র বললে আমাকে এবং রিঙ্কিকে আবার এক করে দিতে চাও, এবং তারপরেই ডিভোর্স পেপারে সই করতে বলছো। এটাই তো আমাদের প্ল্যান। এই ডিভোর্স পেপারের জন্যই তোর অহংকারী বউ একটু জব্দ হবে। এবার তাড়াতাড়ি সইটা করে দে। এরপর বিক্রম নিজের মায়ের কথা মতো ডিভোর্স পেপারে সই করে দেয়। পরের দিন সকালে বিক্রমের মা ডিভোর্স পেপার নিয়ে মদন বাবুর বাড়িতে পৌঁছায়। আরে দিদি, আপনি আসুন আসুন। আমি এখানে বসার জন্য আসিনি, আপনি রিঙ্কিকে ডেকে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাকে ডেকে দিচ্ছি। রিঙ্কি, রিঙ্কি, তাড়াতাড়ি এখানে আয়। পার্বতী দেবী অনেক ডাকাডাকি করার পর রিঙ্কি সেখানে আসে। রিঙ্কি নিজের শাশুড়িকে সামনে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। আপনি এখানে কি করতে এসেছেন? আমি আপনার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। আপনি নিজের ছেলেকে এখানে পাঠান, আমি তার সঙ্গে কথা বলবো। কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হবে, তারপর আমি সেই বাড়িতে ফিরবো। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসিনি রিঙ্কি। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিয়ে নিয়েছি। এই নাও ডিভোর্স পেপার, বিক্রম সই করে দিয়েছে। এবার তুমিও সইটা করে দাও, তারপর তোমরা দুজনে স্বাধীন হয়ে যাবে। ঠিক আছে, বিক্রম যখন সই করেই দিয়েছে, তাহলে আমিও সই করে দেব। আমাকে পেপারটা দিন। এরপর রিঙ্কি তার শাশুড়ির কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে তাতে সই করে ফেরত দিয়ে দেয়। ভালোই হয়েছে তুমি ডিভোর্স পেপারে সই করে দিলে। এবার তুমি নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবে। আর হ্যাঁ, আর একটা কথা বলা বাকি আছে। এই নাও বিক্রমের বিয়ের কার্ড। এই মাসের 25 তারিখে আমার বান্ধবীর মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। তোমার ইচ্ছে থাকলে বিয়েতে যেতে পারো। জিসিটি হোটেলে তার বিয়ে হবে। কমলা দেবী এই বলে রিঙ্কির হাতে বিয়ের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রমের বিয়ের কথা শুনে রিঙ্কি অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর সেদিন বিকেল বেলায় পার্বতী যখন হলরুমে বসেছিল,
এমন সময় কাজল লাল দাগের অপর প্রান্ত থেকে বলে, মা, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি বাচ্চার দেখাশোনা পর্যন্ত করতে পারছি না। তাকে খাওয়াচ্ছিলাম, কিন্তু সে কিছু খেতেও চাইছে না, শুধু কান্নাকাটি করে যাচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। হয়তো বাচ্চার দুধের দাঁত বড় হয়ে গেছে, তার দাঁত বসাতে হবে। কিন্তু এখন আমি কি করব? এই লাল দাগ পার করা বারণ আছে, কিন্তু এই সময় কাজলের কাছে না গেলে তার বিপদও হতে পারে। পার্বতী এসব কথা ভাবতে ভাবতে দাগের অপর প্রান্তে চলে যায় এবং কাজলকে ধরে তার রুম পর্যন্ত নিয়ে যায়। এরপর পার্বতী তার বৌমাকে ওষুধ খাইয়ে দেয় এবং শিশুর দুধের দাঁত বসিয়ে দেয়। কিছু সময় পর কাজল সুস্থ হয়ে ওঠে। বাচ্চাটা খুব সুন্দর হয়েছে বৌমা। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই। আমাকে দাগের এই প্রান্তে কেউ দেখে নিলে অনেক বড় বিপদ হয়ে যাবে। পার্বতী এই বলে কাজলের রুম থেকে বেরিয়ে আসে। পার্বতীকে দাগের অপর প্রান্তে দেখতে পেয়ে মদনবাবু প্রচন্ড রেগে যায়। পার্বতী, আজ তুমি প্রমাণ করে দিলে তোমার কাছে আমার থেকে তোমার ছেলের গুরুত্ব অনেক বেশি। এই লাল দাগ পার করে তুমি আমাকে অপর করে দিয়েছো। তোমার মতো মহিলার জন্য তাদের স্বামীর কোনো মূল্য থাকে না। তুমি রাগ করো না, আগে আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না পার্বতী। আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো। আমার সঙ্গে কোনোদিন কথা বলার চেষ্টা করবে না তুমি। মদনবাবু এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েক দিন কেটে যায় এবং দেখতে দেখতে 25 তারিখ চলে আসে। পার্বতী যখন রান্নাঘরে ছিল এমন সময় রিঙ্কি তার কাছে আসে। আরে রিঙ্কি, তুই রান্নাঘরে এসেছিস কেন? তোর জন্য চা করে দিব? না মা, চা খাবো না। মা, আজ 25 তারিখ। তাতে কি হয়েছে? আজ কারোর জন্মদিন নাকি? না মা, কারোর জন্মদিন নয়, আজ বিক্রমের বিয়ে। আচ্ছা, কিন্তু তাতে কি হয়েছে? তোর আর বিক্রমের ডিভোর্স হয়ে গেছে, তাই এবার সে যা ইচ্ছে করুক, আমাদের তাতে কি? কিন্তু মা, আমি বিক্রমকে অনেক ভালোবাসি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি এখনই গিয়ে বিক্রম আর তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। আমার বিশ্বাস তারা আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এরপর রিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং জিসিটি হোটেলে পৌঁছায়। রিঙ্কি সেখানে গিয়ে দেখে হোটেল একেবারে খালি এবং বিক্রমের মা একটি চেয়ারে বসে রয়েছে। এসো রিঙ্কি, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। মা, তাহলে কি বিক্রমের বিয়ে হয়ে গেছে? বিয়ে? কার বিয়ে হবে? বিক্রমের বিয়ে। আপনি তো বলেছিলেন যে বিক্রমের দ্বিতীয় বিয়ে দেবেন। আপনি আমাকে বিয়ের কার্ডও দিয়েছিলেন। আরে, ও তো তোমাকে দেওয়ার জন্য মাত্র একখানা কার্ড বানিয়েছিলাম। এই একটা কার্ড বানাতে গিয়ে আমার 500 টাকা খরচ হয়ে গেছে। তার মানে এসব মিথ্যে ছিল? কিন্তু সেই ডিভোর্স পেপার? এসব একটা নাটক ছিল রিঙ্কি। তুমি আগেও বিক্রমের স্ত্রী ছিলে আর এখনো তাই আছো। তুমি এখনো আমারই বৌমা। আপনি এসব নাটক কেন করলেন মা? আমি এজন্যই করেছি যাতে তুমি আর বিক্রম আবার এক হয়ে যাও আর সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারো। আমি কোনোদিনও তোমাদেরকে আলাদা হতে দেব না বৌমা। তাছাড়া তোমাদের দুজনকে এক করতে তোমার বৌদি কাজলও অনেক সাহায্য করেছে। আমাকে ক্ষমা করে দিন মা। আমি আপনাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। এবার আমি নিজের ভুল বুঝতে পেরে গেছি। আমাকে ক্ষমা করে দিন মা। ওসব কথা আমি অনেক আগেই ভুলে গেছি বৌমা। এবার বাড়ি চলো, বিক্রম তোমার জন্য অপেক্ষা করছে। কাল আমরা কাজলের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে যাব। এই খুশির খবর তাকেও জানানো দরকার। অপরদিকে কাজলদের বাড়িতে কাজল যখন নিজের বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল এমন সময় অজয় হাতে একটি কাগজ নিয়ে সেখানে আসে। এসব কি কাজল? এই মাসে দোকান থেকে 15,000 টাকার জিনিস এসেছে কেন? আগে যখন সকলে একসঙ্গে থাকতাম তখন কত বিল হতো? আগে দোকানের বিল 8,000 টাকা থাকতো। আগে অতজন ছিলাম, তার জন্য মাত্র 8,000 টাকা, আর এখন মাত্র দুজনের জন্য 15,000 কিভাবে? তুমি কি মনে করো আমি শুধু শুধু টাকা নষ্ট করি? তুমি দিনে 3 বার ওষুধ খাও। ওষুধের দাম ধীরে ধীরে বাড়ছে। ওষুধ না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। দোকান থেকে যত বিল এসেছে তার বেশিরভাগ তোমার ওষুধের জন্য খরচ হয়েছে। এসব তুমি কি বলছো? আমি একদম ঠিকই বলছি। আগে যখন সবাই একসঙ্গে থাকতাম তখনও তোমার জন্য সব থেকে বেশি টাকা খরচ হতো, কিন্তু মা সকলের টাকা এক জায়গায় করে যেমন তেমন করে ম্যানেজ করে দিত। তুমি আলাদা হয়ে ভালো করার পরিবর্তে আরো খারাপ করেছো।
তুমি যদি বুদ্ধিমান হতে তাহলে কোনোদিনও সংসার আলাদা করতে না। তোমার জন্য আমাদের বাড়িতেই লাল দাগ করে দেওয়া হয়েছে। অজয় চুপ করে কাজলের কথা শুনতে থাকে। তার কথা শোনার পর অজয়ের খুব খারাপ লাগে। তবে দেখতে গেলে যা হয়েছে ভালোই হয়েছে। বাবা তো তোমাকে পরিষ্কার বলেই দিয়েছে, সে মারা যাওয়ার পর তুমি তার কাছেও যাবে না, আর তার অন্তিম সংস্কারও করবে না। বাবার অন্তিম সংস্কার করতে গেলে তোমার কিছু টাকাও খরচ হয়ে যেত। আমার খুব খারাপ লাগছে কাজল, তুমি এভাবে বলা বন্ধ করো। আমি তোমাকে তোমার ভুল বোঝানোর চেষ্টা করছি অজয়। তুমি অনেক বড় ভুল করেছো, তোমার জন্য এই বাড়িতে ভাগাভাগি হয়ে গেছে। তুমি খুব বড় ভুল করেছো অজয়। কাজলের কথা শুনে অজয় নিজের ভুল বুঝতে পারে। অজয় কাজলের সামনে দুঃখী হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় দাগের অপর প্রান্ত থেকে মদন বাবুর ডাক দিতে শুরু করে। মদন বাবুর আওয়াজ শুনে বাড়ির সকলে নিজের নিজের রুম থেকে বেরিয়ে আসে। মিস্টার অজয়, এই নাও তোমার টাকা, সুদ সহ 1,20,000 টাকা দিচ্ছি। আমি তোমার থেকে 1 বছরের সময় চেয়েছিলাম, কিন্তু তার আগেই তোমার টাকা দিয়ে দিচ্ছি। এবার শর্ত অনুসারে তুমি আমার বাড়ি খালি করে দাও। আমার টাকা চাই না বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কি বললে? বাবা? তুমি কাকে বাবা বলছো? যেদিন তুমি আমার কাছে হিসাব চেয়েছিলে এবং আমার নাম ধরে ডেকেছিলে, সেই দিনই তুমি আমার কাছে পর হয়ে গিয়েছিলে। আমি নিজের বাড়িতে অজানা মানুষকে থাকতে দেব না। নিজের টাকা নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা কোথায় যাব বাবা? এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে আমরা কোথায় থাকব? আপনি নিজের ছেলেকে শাস্তি দিতে গিয়ে নিজের বৌমা আর নাতিকেও শাস্তি দিচ্ছেন। আমি মানছি আপনার ছেলে ভুল করেছে, কিন্তু তার জন্য আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? বাচ্চাকে নিয়ে যখন আমি বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম সবাই এসে তাকে কোলে নিয়ে আদর করবে, কিন্তু আপনারা কেউ এলেন না। সবাই অচেনাদের মতো দূরে দাঁড়িয়েছিলেন। সেদিন যখন আমার শরীর খারাপ হয়েছিল, মা আমার সাহায্য করার জন্য এসেছিলেন। তারপর থেকে আপনি মায়ের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিয়েছেন। কাজলের কথা শুনে সবাই দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মদন বাবু রাগ করে মুখ ফিরিয়ে নেয়। বাবা, এভাবে মুখ ফিরিয়ে নিলে চলবে না। আজ আপনাকে আমার সব কথা শুনতে হবে। একটা হিসেব এখনো বাকি আছে বাবা, সেই হিসেবটা করে দিলে তবেই আমরা এই বাড়ি ছাড়বো। কাজলের কথা শুনে সকলে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় কাজল তার সন্তানকে লাল দাগের উপর রেখে দেয়। বাবা, এটা আমাদের সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাতিও। এই শিশুর উপর আমাদের যেমন অধিকার আছে, ঠিক আপনারও তেমনই অধিকার আছে। আপনি নিজের অধিকারের ভাগ এই বাচ্চার শরীর থেকে বার করে নিন। আমরা আপনার ভাগের সম্পত্তি নিজেদের সঙ্গে নিয়ে যেতে চাই না। কাজল এই বলে জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে। মেঝের উপর শুয়ে থাকা ছোট শিশুও কান্নাকাটি করতে থাকে। চলো অজয়, আমরা জামা কাপড় প্যাক করে নিই, এবার আমাদের বাড়ি ছাড়তে হবে। কাজল এই বলে অজয়ের সঙ্গে রুমের দিকে যাচ্ছিল। এমন সময় মদন বাবু বাচ্চাটিকে কোলে তুলে নেয়। এরপর অজয় মদন বাবুর কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। আমাকে ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিন এরকম ভুল করব না। আমি এতটাও নিষ্ঠুর নয় যে এর পরেও নিজের মনকে পাথর করে রাখবো। আমি তোকে ক্ষমা করলাম, এবার এই লাল দাগ মুছে ফেল। মদন বাবুর কথায় সকলে বাড়ির লাল দাগ মুছে দেয়। এরপর সকলে যখন হলরুমে দাঁড়িয়েছিল, এমন সময় রিঙ্কি তার শ্বশুর শাশুড়ি এবং বিক্রমের সঙ্গে সেখানে আসে। এবার সবকিছু ঠিক হয়ে গেছে মদন বাবু, আমরা নিজের বৌমার সঙ্গে খুব সুখে আছি। আরে বাহ, আপনাদের ওই বাড়ির ভাগাভাগি করা লাইনটা দেখতে পাচ্ছি না যে। আমাদেরও সকল সমস্যার সমাধান হয়ে গেছে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মদন বাবু তার স্ত্রী পার্বতী এবং 2 ছেলে অজয়, সুরেশ এবং 1 মেয়ে রিঙ্কির সঙ্গে থাকত। মদন বাবু একটি সরকারি স্কুলের শিক্ষক ছিল। অপরদিকে বড় ছেলে অজয় ব্যাংকে জব করত এবং ছোট ছেলে সুরেশ মেকানিকের কাজ করত। বড় ছেলে অজয়ের স্ত্রী ছিল কাজল। কাজল অনেক ভালো মহিলা ছিল এবং বাড়ির সকলের খুব ভালোভাবে খেয়াল রাখত। এরকমই একদিন দুপুর বেলায়, বাবা, আপনার আর মায়ের জন্য খাবার বার করে রেখেছি, আপনারা খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা বৌমা, তোমার শ্বশুর মশাই বলছিল আজ তোমার ননদকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে।
তারা বিকেল 5টার সময় চলে আসবে। তুমি ভালো ভালো খাবার রান্না করে রেখো। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না মা, আমি সব কিছু সামলে নেব। পার্বতী, তুমি নিজের মেয়েকে বলে দিও সে যেন তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরে আসে। হ্যাঁ ঠিক আছে, আমি তাকে ফোন করে দেব। বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না বৌমা, কি কথা? বাবা, আমাদের রিঙ্কি অনেক মডার্ন মেয়ে, তার বিয়ের জন্য পাত্র খোঁজার আগে একবার তাকে জিজ্ঞাসা করে নিলে ভালো হতো। তার কোনো প্রয়োজন নেই বৌমা, আমি নিজের মেয়েকে খুব ভালো করে চিনি। আমি যেটা চাইবো রিঙ্কি সেরকমটাই করবে, সে কোনোদিন আমার বিরুদ্ধে যাবে না। এরপর সকলে ডাইনিং রুমে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেয়। বিকেল বেলায় এক লোক তার ছেলেকে সঙ্গে নিয়ে রিঙ্কিদের বাড়িতে আসে। এরপর মদন বাবু তাদের সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। আরে প্রতাপ বাবু, এখানে আসতে কোনো রকম সমস্যা হয়নি তো? না না, খুব ভালোভাবে চলে এসেছি। আমাদের হবু বৌমা কোথায়? তাকে তাড়াতাড়ি ডাকুন। সে এখনো কলেজ থেকে আসেনি, কিছু সময়ের মধ্যেই চলে আসবে। এদিকে মদন বাবুদের বাড়িতে সকলে রিঙ্কির অপেক্ষা করতে থাকে। অপরদিকে রিঙ্কি কলেজ শেষ করার পর তার বয়ফ্রেন্ড বিক্রমের সঙ্গে থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে শুরু করে দেয়। আরে বৌমা, তোমার রান্না তো সব কমপ্লিট হয়ে গেল, কিন্তু রিঙ্কি এখনো বাড়ি আসেনি। আমার তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না মা, আমার মনে হয় তাড়াতাড়ি সে চলে আসবে। চলুন আমরা বরং সকলের জন্য খাবারটা নিয়ে যাই। এরপর কাজল তার শাশুড়ির সঙ্গে খাবার নিয়ে পাত্রপক্ষের কাছে যায়। আপনারা সকলে খাওয়া দাওয়া করে নিন, আপনাদের খাওয়া দাওয়া করতে করতে হয়তো রিঙ্কি চলে আসবে। রিঙ্কির আসতে এত দেরি হচ্ছে তার জন্য কিছু মনে করবেন না, হয়তো তার পড়াশোনার চাপ আছে। প্রতাপ বাবু, এ হলো আমার বৌমা কাজল। আপনার বৌমা এবং পরিবার খুব ভালো মদন বাবু, আপনাদের পরিবার আমার খুব পছন্দ হয়েছে। এরপর সকলে খাওয়া দাওয়া করতে শুরু করে দেয়। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সকলে রিঙ্কির অপেক্ষা করতে থাকে, কিন্তু রিঙ্কি অনেক অপেক্ষার পরেও বাড়ি ফিরে না আসায় পাত্রপক্ষ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক দেরি হয়ে গেছে মদন বাবু, এবার আমরা বাড়ি ফিরে যাই। আপনাদের সিদ্ধান্ত আপনি ফোন করে জানিয়ে দেবেন। আমাদের দিক থেকে বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার ছেলে এখন পর্যন্ত আমার মেয়েকে দেখেনি, মেয়ে না দেখেই আপনারা সম্পর্ক ফাইনাল করে দিচ্ছেন কেন? আপনাদের পরিবারের লোকজন দেখার পর আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনার মেয়েটাও নিশ্চয়ই আপনাদের মতোই ভালো হবে, আর মেয়ে দেখার প্রয়োজন নেই। এই বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। রাতে রিঙ্কি বাড়ি ফিরে এলে পার্বতী দেবী এবং কাজল তার কাছে আসে। রিঙ্কি, তোকে আমি আগেই বলেছিলাম আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাহলে তুই এত দেরি করে বাড়ি ফিরেছিস কেন? পাত্রপক্ষ অপেক্ষা করতে করতে বাড়ি ফিরে গেল। ভালোই হয়েছে চলে গেছে, না হলে আমি তাদের অপমান করে ধাক্কা মেরে তাড়িয়ে দিতাম। আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ের সম্পর্ক দেখছিলে কেন? আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদেরকে কে দিল? এসব তুমি কি বলছো রিঙ্কি? তুমি নিজের মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তাছাড়া আমরা যা করছি তোমার ভালোর জন্যই তো করছি, তোমার ব্যাপারে চিন্তা করার অধিকার আমাদের আছে। তুমি চুপ করো বৌদি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি নিজের মায়ের সঙ্গে কথা বলছি, তাই তুমি আমাদের মাঝে কথা বলার চেষ্টাও করো না। আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা না করে তুমি নিজের কাজ করো। রিঙ্কি যখন তার বৌদিকে এসব কথা বলছিল, এমন সময় মদন বাবু সেখানে চলে আসে এবং প্রচন্ড রেগে গিয়ে রিঙ্কিকে একটি চড় মারে। এরই মাঝে অজয় এবং সুরেশও সেখানে চলে আসে। তোর সাহস কি করে হলো নিজের বৌদির সঙ্গে এভাবে কথা বলার? বাবা, তুমি আমার বাবা হওয়ার কারণে আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু আমার বিয়ের ব্যাপারে তোমাদেরকে ভাবতে হবে না। আমি কার সঙ্গে বিয়ে করব এটা আমার পার্সোনাল ব্যাপার। তাছাড়া আমি বিক্রম চৌধুরীকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। বিক্রম এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী রতন চৌধুরীর ছেলে। এসব তুই কি বলছিস রিঙ্কি? আমি প্রতাপ বাবুর ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করে দিয়েছি। বিয়ে করলে আমি বিক্রমের সঙ্গেই করব। তোমরা যদি জোর করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাও তাহলে আমি আত্মহত্যা করে নেব। রিঙ্কি এই বলে নিজের রুমে চলে যায়। এরপর রিঙ্কি বিক্রমকে ফোন করে এবং তাকে সমস্ত কথা জানিয়ে দেয়। তুমি চিন্তা করো না রিঙ্কি, আমি কিছু একটা করছি। এই বলে বিক্রম ফোন রেখে দেয়। এরপর সে চিন্তিত হয়ে রিঙ্কির কথা ভাবতে থাকে।
বিক্রম যখন বসেছিল এমন সময় তার মা কমলা সেখানে আসে। বিক্রম, আমি রাতের খাবার রেডি করে দিয়েছি, চল, তোর বাবা খাবারের টেবিলে তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, তুমি চলো, আমি যাচ্ছি। কি হয়েছে বাবা, তুই এরকম চিন্তিত হয়ে বসে আছিস কেন? মা, আমার কলেজের একটা মেয়ে আছে যার নাম রিঙ্কি। আমরা দুজনে একে অপরকে পছন্দ করি এবং বিয়ে করতে চাই, কিন্তু তার পরিবারের লোকেরা অন্য জায়গায় তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর যে তুই একটা মেয়েকে পছন্দ করে রেখেছিস। আমাদেরকে আর কষ্ট করে তোর জন্য মেয়ে খুঁজতে হবে না। তুই আমাকে মেয়েটার অ্যাড্রেস দিয়ে দিস, আমি তোর বাবার সঙ্গে গিয়ে কথা বলে আসবো। তুমি সত্যি বলছো মা? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার সব চিন্তা শেষ করে দিলে। আচ্ছা ঠিক আছে, এবার ডিনার করতে চল। এরপর বিক্রম ডিনার করতে চলে যায়। খাবার টেবিলে বসে বিক্রমের মা তার বাবাকে সমস্ত কথা জানিয়ে দেয়। তোমরা দুজন যখন মেয়ে পছন্দ করে নিয়েছো, তাহলে আমার কোনো আপত্তি নেই। কাল কখন যেতে হবে আমাকে জানিয়ে দিও। আরে রতন, আমি না হয় নিজের ছেলের খুশির জন্য বিয়েতে রাজি হয়ে গেছি, কিন্তু তুমি মেয়ে না দেখেই রাজি হয়ে গেলে কেন? নিজের বাড়ির বৌমার ব্যাপারে কোনো খোঁজ খবর নেবে না? আমি নিজের ছেলের উপর বিশ্বাস করি কমলা। আমি জানি সে যখন পছন্দ করেছে, তাহলে নিশ্চয়ই রিঙ্কি অনেক ভালো মেয়ে। বাবা মায়ের কথা শুনে বিক্রম অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে বিক্রমের বাবা মা রিঙ্কিদের বাড়িতে আসে। তাদেরকে দেখে রিঙ্কির মা বলে, আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না, আপনারা কার সঙ্গে দেখা করতে এসেছেন? বলছি, এটা মদন বাবুর বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, এটা মদন বাবুরই বাড়ি। এরপর বিক্রমের বাবা মা বাড়ির ভেতরে গিয়ে সোফার উপরে বসে পড়ে। আরে পার্বতী, এনারা কারা? আমিও জানি না, তোমার কথা জিজ্ঞাসা করে বাড়ির ভেতরে চলে এলো। আপনি কি তাহলে মদন বাবু? হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনারা কারা? আমি রতন চৌধুরী, বিক্রমের বাবা। বিক্রম এবং রিঙ্কি একে অপরকে পছন্দ করে এবং দুজনে বিয়ে করতে চাই, তাই আমি তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। কি বললেন? আপনি বিক্রমের বাবা? আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি এভাবে রাগ করবেন না মদন বাবু, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। বিক্রম আর রিঙ্কি বিয়ের যোগ্য হয়ে উঠেছে, তারা যদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে, তাহলে আপনার আর আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। এটাই ভালো হবে যে আমরা তাদের বিয়েটা দিয়ে ফেলি। এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু আপনারা একটু ভালো করে ভেবে আমাদেরকে জানাবেন। এই বলে বিক্রমের বাবা মা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর মদন বাবু তার স্ত্রী এবং বৌমাকে বলে, তোমাদের কি সিদ্ধান্ত? বিক্রমের সঙ্গে রিঙ্কির বিয়ে দেওয়া ঠিক হবে? বাবা, আমার মনে হয় তাদের বাড়িতে রিঙ্কি সুখেই থাকবে। বিক্রমের বাবা মায়ের কথা শুনে মনে হলো তারা অনেক ভালো মানুষ। আমরা তো এটাই চাইছিলাম যে রিঙ্কি যেন সুখে থাকে। বৌমা একদম ঠিকই বলেছে। তাছাড়া রিঙ্কি বিক্রমকে ছাড়া অন্য কারোর সঙ্গেই বিয়ে করতে চায় না। তুমি তাদেরকে বিয়ের জন্য হ্যাঁ বলে দাও। ঠিক আছে, তোমরা যখন এটাই চাইছো, তাহলে আমি তাদেরকে হ্যাঁ বলে দেব। তার আগে প্রতাপবাবুর কাছে গিয়ে এটা জানাতে হবে যে তার ছেলের সঙ্গে রিঙ্কির বিয়ে দিতে পারবো না। পরের দিন সকালে মদন বাবু প্রতাপ বাবুর কাছে যায়। আমাকে ক্ষমা করবেন প্রতাপবাবু, আমার মেয়ের সঙ্গে পরামর্শ না করেই আপনার ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দিয়েছিলাম। আপনি তো জানেন আজকালকার মেয়েরা নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়। আরে মদন বাবু, আপনি ক্ষমা চাইছেন কেন? আমি জানি এখন সময় চেঞ্জ হয়ে গেছে। এখনকার ছেলে মেয়েরা বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায় না। আপনি নিজের মন খারাপ করবেন না। ধন্যবাদ প্রতাপবাবু, আপনি আমার চিন্তা শেষ করলেন। আমার কথা শোনার পর আপনি কি বলবেন এটা নিয়ে আমার অনেক চিন্তা ছিল। তবে মদন বাবু, আপনার পরিবার আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না ঠিক আছে, কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ছোট ছেলে সুরেশের সঙ্গে আমি নিজের মেয়ের বিয়ে দিতে চাই। আরে এটা তো খুব ভালো কথা। আমার ছোট ছেলে আমার সব কথা শোনে, এই বিয়েতে তার কোনো আপত্তি থাকবে না। আমার মেয়েটাও আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাহলে আপনি বাড়ি গিয়ে সকলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নিন। হ্যাঁ ঠিক আছে, আলোচনা করে নেব। তবে এই বিয়েটাকে আপনি ফাইনাল মনে করে নিন। আমি আপনার মেয়ের সঙ্গেই আমার ছোট ছেলের বিয়ে দেব। এরপর মদন বাবু খুশি মনে নিজের বাড়ি ফিরে আসে।
কয়েকদিন পর খুব ধুমধাম করে সুরেশের সঙ্গে প্রতাপ বাবুর মেয়ে চম্পার এবং রিঙ্কির সঙ্গে বিক্রমের বিয়ে হয়ে যায়। বিয়ের পর চম্পা মদন বাবুদের বাড়িতে চলে আসে এবং রিঙ্কি তার শ্বশুর বাড়ি চলে যায়।